we will always be in dialogue and we are inching closer. Sure. কাছাকাছি হাঁটতে হবে, কিন্তু হ্যান্ডশেক করার জন্য হাতের উপর হাত থাকতে হবে। আমরা হাতের উপর হাতটা এতদিন রাখিনি, কিন্তু আমরা তো কাছাকাছি হাঁটছিলাম। We were closing the gaps every step of the way. তো যখন সবকিছু ক্লোজ হলো 100% এগ্রিমেন্ট, তখনই আমরা অ্যানাউন্সমেন্টে গেলাম। আমরা তো কোনো প্রিম্যাচিওর অ্যানাউন্সমেন্ট করিনি। আমাকে বলতে শুনেছেন একবারও? হ্যাঁ, টাকার কথা বলেছেন, IMF এর টাকার কথা এখনো আমি বলছি, IMF এর টাকা ছাড়াও আমাদের চলবে। কিন্তু তাহলে কেন পড়া? মূল কারণটা হলো দুটো। একটা কারণ হচ্ছে আপনারা কিন্তু লেখালেখি করছিলেন হেডলাইন আইটেম, বাংলাদেশ IMF এর কিস্তি পাচ্ছে না। আপনারা বলেছিলেন যে বাংলাদেশ IMF এর কিস্তি না পারলে অস্থিরতা হয়ে যেতে, অনেকে বলছিলেন যে পলিসি স্লিপেজ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু কোনো পলিসি স্লিপেজ করিনি। রিফর্ম কিন্তু একদিনের জন্য পিছিয়ে যায়নি, বরং সামনের দিকে এগিয়ে গিয়েছে। এখন যেটা হলো সেটা আমি মনে করি দুটো কারণে আমাদের দরকার ছিল। একটা হচ্ছে আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য অবশ্যই IMF এর টাকার দরকার, এই মুহূর্তে নেই, কিন্তু আরেকটু থাকলে তো কোনো অসুবিধা তো নেই। আমার আজকে 27 বিলিয়ন বা 25 বিলিয়ন আছে, এটা যদি 28 বিলিয়ন বা 30 বিলিয়ন হয় অসুবিধা কি বলুন? Does it make a fundamental difference? বিরাট কিছু পরিবর্তন আমি মনে করি না। 2 বিলিয়নে কিছু আসে যায়, আমি 2 বিলিয়ন আরো 3 মাস করে নিতেই পারবো। কিন্তু আমরা একটা সিগন্যাল দিচ্ছি দেশে এবং বিদেশে বিনিয়োগকারীদেরকে, অভ্যন্তরীণ বাজার যারা পরিচালনা করেন তাদেরকে, আমাদের ব্যাংকারদেরকে, আমরা আমাদের রিফর্ম আগেও করেছি, এখনো করে যাচ্ছি। এটা স্বীকৃতি আমরা পাচ্ছিলাম না, এখন পুরো স্বীকৃতি অফিসিয়ালি পাচ্ছি। আমরা তো বাজার কিন্তু আমাদের স্বীকৃতি দিচ্ছিল, আমাদের বাজারে যে এক্সচেঞ্জ রেটের হার, আমাদের মূল্যস্ফীতি, আমাদের এগুলো কিন্তু আমাদের এই কার্যক্রম স্বীকৃতি দিচ্ছিল। এবং সেটারই কারণে IMF কিন্তু ঘুরে ঘুরে আমাদের কাছে আসছিল। তারা কিন্তু আমাদেরকে সরে যায়নি, আমরা তাদেরকে কিছুদিন সরিয়ে রেখেছিলাম। পার্থক্যটাই আমরা এখন মনে করি যে একটা সময় এসছে, লেটস কনক্লুড এন্ড মুভ ফরওয়ার্ড। আমরা সামনের দিকে চলে যাই, এই পুরনো ইস্যু নিয়ে আর কিছুটা নেই না থাকে। সরকার কিছু টাকা পাবে, যেটা বলা হয়েছে যে তখন রাজি হন না, এখন রাজি হয়েছি। এটা একটা শুধু যে বাংলাদেশ কর্তৃপক্ষ এগিয়েছে সেটা না, IMF তাদের পক্ষ থেকে কিছুটা ছাড় দিয়েছে। সেটা আমরা যেহেতু নেগোসিয়েশন পেপার আমরা এখানে শেয়ার করতে চাই না, দুই পক্ষই কিছু কিছু ছাড় দিয়ে আসলে নেগোসিয়েশনে পৌঁছা বা এগ্রিমেন্টে পৌঁছাটা সম্ভব। জাহাঙ্গীর ভাই সামনে ব্যাংকিং সেক্টর নিয়ে একটু বলবেন স্যার। এখানে স্যার খেলাপি প্রভিশন শর্টফল, ক্যাপিটাল শর্টফল, বার্ডেনে এখন ব্যাংকিং সেক্টরে একটু গণ্ডগোল অবস্থায় আছে। আমরা দেখছি যে অনেকে ডিভিডেন্ড দিতে পারছে না এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও তারা কমপ্লিট করতে পারছে না। স্যার ওভারঅল আপনি বলছেন যে NPL আমরা চাই যে NPL আসল যে পরিস্থিতি সেটা বের হয়ে আসুক, কিন্তু এটা এই ম্যানেজমেন্টের বিষয়ে আমরা একটু জানতে চাই যে আসলে আপনার প্ল্যান কি, যেগুলা বের হবে কিন্তু এই জাস্ট আপনি কিভাবে ম্যানেজ করবেন বা আপনার কি ভাবনা, এটা একটু বলবেন যে আসলে কি হতে যাচ্ছে। স্যার দেখুন, আমাদের প্রথম কি হচ্ছে যে ব্যাংকগুলোর গভর্নেন্সটাকে ইমপ্রুভ করা। আমি মনে করি, দৃঢ়ভাবে মনে করি যে অবক্ষয়টা হয়েছে ব্যাংকিং খাতের। এটার মূলে ব্যাংকিং খাতের যে ম্যানেজমেন্ট ছিল, যে বোর্ডগুলো ছিল এবং সরকারের যে নিষ্ক্রিয়তা ছিল গুড গভর্নেন্স না আনার ব্যাপারে, সেই নিষ্ক্রিয়তা কাজ করেছে। আমরা যখন 14টা বোর্ড চেঞ্জ করে দিলাম, সেখানে একটা গুণগত পরিবর্তন এসেছে। আমরা যেটা করলাম যে লোন ক্লাসিফিকেশনের নতুন নীতিমালা করে দিলাম, এতে NPL বেড়ে যাবে, কিন্তু ব্যাংকগুলো তা আর অনেক গুণ বাড়বে। আমরা বললাম যে যতদিন পর্যন্ত না নন পারফর্মিং লোন ফুললি প্রভিশন হবে, একটা পয়সা কেউ প্রফিট নিতে পারবে না, নো ডিভিডেন্ড, যতদিন পর্যন্ত না NPL আসে, ক্যাপিটাল শর্টফল আছে। এটা তো আমাদের দেশে বাস্তবায়ন হয়নি, এবার তো হয়েছে।
ব্যাংক মালিকরা প্রচুর ঘোরাঘুরি করেছে, ধর্ণা দিয়েছে, কিন্তু আমরা তো সেখানে কোনো ছাপ দিইনি। আমরা মনে করি মালিকের পকেটে টাকা না দিয়ে সেটা ডিপোজিটরের স্বার্থে ব্যাংকে থাকবে, ব্যাংক শক্তিশালী হবে। এই পলিসিগুলো আমরা সঠিকভাবে কার্যকর ভাবে বাস্তবায়ন যদি করতে পারি আগামীতে, আরো করলে আমাদের রিস্ক বেসড অ্যাসেসমেন্ট আমাদের চালু হতে যাচ্ছে, আমরা IFRS 9 চালু করতে যাচ্ছি। এগুলো যদি আমরা পুরোপুরি ভাবে করতে পারি, বাংলাদেশের ব্যাংকিং খাতের গুণগত মান আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারব। সময় লাগবে, কিন্তু যাত্রা শুরু হয়েছে এবং যারা এখানে উল্টো পাল্টা করবে আমরা কঠোরভাবে সেই সব বোর্ডকে ভেঙে দেব। আমরা সুশাসন প্রতিষ্ঠা করে ছাড়বো। ব্যাংককে ঘুরে দাঁড়াতেই হবে, ইফ অ্যান্ড বাট করে কিছু। দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্যাংক রেজলিউশন আইনটা তো করেছে, আপনারা দেখছেন, আপনারা এটা নিয়ে দেখুন তারা কি করেছেন। এই আইনে প্রচুর ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়া হয়েছে, আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করব। যদি কোনো ব্যাংকের সম্পদ থাকে, যাদের থাকবে, আমরা তাদেরকে মার্জার করব, অ্যাকুইজিশন করব, নিয়ে নেব, আমরা তাদের লিকুইডেট করব, যাই যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো বাস্তবসম্মত হবে। কিন্তু ডিপোজিটরের স্বার্থ আমরা অক্ষুণ্ণ রাখবো। ডিপোজিটরের কোনো ভয়ের কোনো কারণ নাই, বাংলাদেশ ব্যাংক তাদের সাথে আছে। আমরা মনে করি যে আমরা দুর্বল ব্যাংকগুলোকে সবল করব, সেখানে ডিপোজিটরের ভয় পাওয়ার কিছু নেই। যে ক্ষমতায়ন করা হয়েছে সেটা রাষ্ট্র ওই ব্যাংকগুলোকে সাময়িকভাবে নিয়ে নেবে, তাহলে কোনো ভয়ের কিছু নেই। কোন ডিপোজিটর টাকা হারাবেন, ভয় পাওয়ার কিছু নেই। ব্যাংকগুলো আরো ভালো হবে। আপনারা যেখানে আছেন সেখানেই থাকুন, দুর্বল ব্যাংক হলেও সেখানেই থাকুন। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে আছি। ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। ব্যাংক আমাদের রক্ষা করার জন্য আমরা আসিনি, আমরা ডিপোজিটরের স্বার্থ রক্ষার জন্য এসেছি, এটা আপনারা মনে রাখবেন। সেইভাবেই আমরা কার্যপ্রণালী করবো এবং সেই কারণেই আমরা আত্মবিশ্বাসী যে আমাদের ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াতে পারত। স্যার, আমার মনে হচ্ছে